নমস্কার। আজ আমি ক্লাস 9 এর পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের 3 নম্বর ভিডিওটা করছি। এর আগের ভিডিওগুলোতে আমি পদার্থের গঠন ও ধর্মের প্রথম দুটি অংশ করিয়েছি। সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা, আজকে আমি ক্লাস 9 এর পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের যে অংশটা করছি, সেই অংশে যেটা পড়ানো হবে সেটা হলো কোনো একটা পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব এবং তার কিছু প্রবলেম, তার কিছু অঙ্ক, আর তার সাথে আর্কিমিডিসের নীতি এবং তার কিছু অঙ্ক। তো যাক, তাহলে আমাদের শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ঘনত্বকে ডিফাইন করি। ঘনত্বের ইংলিশ হল ডেনসিটি। তো ঘনত্বকে এরকম ভাবে লেখা হয়, ঘনত্ব সমান হইল পদার্থের ভর বাই আয়তন। পদার্থের ভর বাই আয়তন, অর্থাৎ ডেফিনেশন হলো কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্বকে যদি আমি ডি দিয়ে লিখি, পদার্থের ভরকে যদি এম দিয়ে লিখি এবং আয়তনকে যদি ভি দিয়ে লিখি, তাহলে আমাদের রিলেশনটা দাঁড়াবে ডি সমান এম বাই ভি। পদার্থের ঘনত্ব হইল, তাহলে কোন পদার্থের একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। আমাদের ঘনত্বের একক কি হবে না, ঘনত্বের প্রথমে সিজিএস পদ্ধতিতে এককে যাই। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হবে ভরের একক বাই আয়তনের একক। ভরের একক কত? ভরের একক কি বলে সিজিএস পদ্ধতিতে না, গ্রাম। আর আয়তনের একক হলো সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। এটা হলো কিউবিক সেন্টিমিটার। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, গ্রাম সিসি ইনভার্স বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, এরকম লেখা যায়। এটা হলো সিজিএস পদ্ধতিতে আমাদের ঘনত্বের একক। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে না, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো আমাদের এই যে ভরের একক হলো কিলোগ্রাম আর আয়তনের একক হলো মিটার কিউব। এটাকে এরকম লিখতে পারা যায় কেজি এম টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্বের সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি। এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম পার মিটার কিউব বা কেজি এম টু দি পাওয়ার -3। এরপর আমরা নেক্সট যে জিনিসটা, সেটা হলো এই যে আমাদের সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতির ঘনত্বের এককগুলোর মধ্যে কি সম্পর্ক। তো যেখানে দেখা যাক, আমাদের 1 কিলোগ্রাম পার মিটার কিউব এইটা সমান কত গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। আমি 1 কিলোগ্রাম পার মিটার কিউব এটাকে আমি লিখতে পারি 1 কিলোগ্রাম বাই 1 মিটারের কিউব। আমি এটাকে লিখতে পারি 1 কিলোগ্রাম বাই 1 মিটারের কিউব। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম না, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 মিটার সমান 100 সেন্টিমিটার তার কিউব। তাহলে কত দাঁড়াইলো 1000 গ্রাম বাই একের পরে 6টা শূন্য, 3 4 5 6টা শূন্য সেন্টিমিটার কিউব। তাহলে কত হইল না, 3টা শূন্য কাটি যাচ্ছে, একের 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কিলোগ্রাম পার মিটার কিউব সমান একের 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বা এটাকে যদি উল্টা পাল্টা করি আমরা, দেখো এখানে 1 কিলোগ্রাম পার মিটার কিউবের নিচে কত আছে 1, তাহলে আমি বজ্র গ্রহণ করছি, একের সাথে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000-এর সাথে এটা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার মিটার কিউব। দুটো জিনিসের মধ্যে সম্পর্ক হলো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000 কিলোগ্রাম পার মিটার। গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এরপরে আমরা একটু ছোটখাটো সমস্যা দেখি।
যে ধরো আমাদের ধরো দেওয়া আছে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। বলা হলো যে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত। এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত, জলের ঘনত্ব কত। না আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান কত, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তেমনি একটা কোয়েশ্চেন বলছি আমি, সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব, সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব কত হবে। তো আমরা দেখছি যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান কত না 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে যদি ঐকিক নিয়মেই করি তাহলে কি হবে না 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 13.6 গুণিত 1000 কিলোগ্রাম পার মিটার কিউব সমান কত হইল না 13,600 কিলোগ্রাম পার মিটার কিউব। তাই আমাদের সিজিএস পদ্ধতিতে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিলোগ্রাম পার মিটার কিউবে এসআই পদ্ধতিতে যদি একক টাকায় ট্রান্সফার করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। এরপরে তাহলে আমাদের কি রইল না ঘনত্ব, ঘনত্ব সমান হইল ভর বাই আয়তন, ঘনত্ব সমান হইল আমাদের ভর বাই আয়তন। ধর এরকম একটা অঙ্ক আছে, কোন পদার্থের ভর বা কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর দেওয়া আছে, কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে 100 কেজি, আয়তন দেওয়া আছে 1 বা 2 মিটার কিউব। তাহলে ঘনত্ব কত না, তাহলে ঘনত্ব সমান কত হইল না ভর বাই আয়তন 102 কিলোগ্রাম পার মিটার কিউব সমান কত হইল 50 কিলোগ্রাম পার মিটার কিউব। ঘনত্ব হয়ে গেল 50 কিলোগ্রাম পার মিটার কিউব। তেমনি আমাদের বলা হলো যে ধরো দুটা তরল আছে, দুটি তরল আছে, সেই দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2। সিজিএস এসআই কোন একটা বোর্ডে D1 এবং D2। আমাদের তরল দুটিকে সমভরে মেশানো হলে ঘনত্ব কত হবে। সমভরে দুটা সমান সমান ভর নেওয়া হয়েছে, তাহলে একটা আমাদের D1 ঘনত্বের তরল আছে, একটা D2 ঘনত্বের তরল আছে, দুটাকে সমান সমান ভর নিয়ে নিয়ে মেশাতে হবে। তাহলে আমি ধরছি যে এটাকে m ভর নেওয়া হলো, D2 টাকেও m ভর নেওয়া হলো, দুটাই m করে ভর নেওয়া হলো। তাহলে কি হবে না ধরি তরল দুটির প্রত্যেকের ভর নিলাম আমরা m। তাহলে যার ঘনত্ব D1 তার আয়তন কত, তাহলে সেটাকে আমরা প্রথম তরল লিখছি, তাহলে প্রথম তরলের আয়তন D1 লিখলাম সমান কি হবে না ভর বাই আয়তন, ভর m আর ঘনত্ব আয়তন সমান হলো ভর বাই ঘনত্ব। ভর কত আছে m আর ঘনত্ব আছে D1। তেমনি দ্বিতীয় তরলের আয়তন কত হবে V2 সমান হলো m বাই D2, এগেন ভর বাই ঘনত্ব। তাহলে মোট ভর কত হইল আর মোট আয়তন কত হইল। তাহলে মিশ্রণের মোট ভর কত, মিশ্রণের মোট ভর সমান m প্লাস m মানে হইল 2m। মিশ্রণের মোট আয়তন কত না, মিশ্রণের মোট আয়তন হইল V1 প্লাস V2।
V1 এর জায়গায় মান বসাতে হবে m/d1, V2 এর জায়গায় মান বসাতে হবে m/d2, লস m কমন নিয়ে নিলে 1/d1 হইল 1/d2 হইল, লসাগু করতে হবে, লসাগু হয়ে গেল d1 d2, এখানে d1 আছে কি নাই, d2 নাই, তাহলে এখানটায় d2 হবে, d2 আছে তাহলে এখানে d1 হবে, এইটা এলো আয়তন। তাহলে ঘনত্ব কত, তাহলে ঘনত্ব হয়ে গেল আমাদের মোট ভর বাই মোট আয়তন। মোট ভর কত 2m, আয়তন কত m ইন্টু d2 প্লাস d1 মানে d1 প্লাস d2 বাই d1 d2, mm কেটে গেল, রইল কত 2 d1 d2 বাই d1 প্লাস d2, এইটা হলো আমাদের মিশ্রণের ঘনত্ব। ওকে, মিশ্রণের ঘনত্ব 2 d1 d2 বাই d1 প্লাস d2। এবার অঙ্কটাকে আমি এরকম ভাবে চেঞ্জ করে দিচ্ছি যে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে d1 ও d2, যেটা ছিল ওইটাই, তরল দুটিকে সমভরে লেখা ছিল, তার পরিবর্তে এখানে কাটিয়ে আমি করে দিচ্ছি সম আয়তনে মেশানো হলে ঘনত্ব কত হবে, এটা করে নিয়ে পাঠাতে পারে, বাড়ির কাজ। সম আয়তনে মেশানো হলে ঘনত্ব কত হবে, ঠিক আছে। এখানে সম আয়তন, আগেরটা আমি করেছিলাম সমভরে, এখন আছে এটা সম আয়তনে, তাহলে তখন আমাদের তরল দুটির প্রত্যেকের আয়তনটা ধরে নিতে হবে ভি, তারপরে বাকিটা চিন্তা ভাবনা করে নিয়ে একটু করতে হবে। যাই হোক, এটা ঘরের কাজ রইল, আমাকে তোরা পাঠাবি করে নিয়ে। আচ্ছা, এই হলো আমাদের ঘনত্ব। এরকম ছোট ছোট অঙ্ক আছে বইগুলাতে, সব বইয়ে আছে, সেগুলো একটু করে নিতে হবে। আমাদের এই যে পদার্থের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে। পদার্থের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। কেন না, পদার্থের ঘনত্ব ডি সমান হয় পদার্থের ভর বাই আয়তন। আমাদের কঠিন পদার্থের আয়তনের উপর চাপ বা উষ্ণতার সেরকম কোনো প্রভাব নেই, কিন্তু তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থের আয়তনের উপর উষ্ণতার প্রভাব আছে। আবার গ্যাসের আয়তনের উপর উষ্ণতা এবং চাপ দুটা বিষয়ের এই প্রভাব আছে। যেমন আমাদের বেশিরভাগ তরলের, জল বাদ দিয়ে বাকি তরলের উষ্ণতা বৃদ্ধি করা হলে আয়তন বৃদ্ধি পায়, তাহলে ঘনত্ব হ্রাস পায়। গ্যাসের ক্ষেত্রে চাপ যদি হ্রাস করা হয় তাহলেও আয়তন বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব হ্রাস পায়। আবার যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলেও আয়তন বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব হ্রাস পায়। তাহলে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব, আর যেটা তরলের বললে ভালো হবে, তরল পদার্থের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে। গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। ওকে, এই হলো আমাদের ঘনত্বের গল্প। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো আপেক্ষিক গুরুত্ব। এরপর আমরা যেটা পড়ছি সেটা হলো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব আমাদের কি হয় না, কোনো সময় কোনো বস্তুর বা কোনো পদার্থের ঘনত্ব নির্ণয় না করে তার ঘনত্বটাকে অন্য কোনো একটা পদার্থের ঘনত্বের সাথে তুলনা করা হয়। একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের তুলনা করার সময় আমরা এই আপেক্ষিক কথাটা নিয়ে আসি, যেমন আপেক্ষিক গতিবেগ, যেমন আপেক্ষিক সরণ, এই সমস্ত জিনিসগুলো। তো তাহলে আপেক্ষিকটা আমাদের আসছে না দুটা ঘনত্বের তুলনা বা দুটা বিষয়ের তুলনা করার জন্য এখানে আপেক্ষিক কথাটা আসছে। তো আপেক্ষিক গুরুত্বের ডেফিনিশন হয় কোনো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব। এইখানে আমি একটু আগেই বললাম যে কোনো তরল পদার্থের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে,
তাই আমরা এখানে 4°C কথাটা আমাদের লিখতে হয়েছে, কারণ 4° ছাড়া অন্য উষ্ণতায় জলের ঘনত্ব আলাদা আলাদা হয়। তাহলে আপেক্ষিক গুরুত্বের ডেফিনেশন হলো যে বস্তুর ঘনত্ব এবং 4°C উষ্ণতার জলের ঘনত্বের যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। এছাড়া এইটাকে আমরা আরেকটা টার্মে লিখতে পারি, যে সেটা হলো বস্তুর ওজন বা ভর বাই 4°C উষ্ণতায় সম আয়তন জলের ভর। এইটাও ডেফিনিশন। কোন বস্তুর ওজন এবং 4°C উষ্ণতায় বস্তুটির সম আয়তনের জলের ওজন মানে ভরও বলতে পারো, ওজন মানে ওজনও বলতে পারো, এর অনুপাতটাকে বলবো আমরা আপেক্ষিক গুরুত্ব। তো যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটা ঘনত্বের অনুপাত, তাই আপেক্ষিক গুরুত্বের কোনো একক বা মাত্রা নেই। তাহলে আপেক্ষিক গুরুত্ব হইল একক বিহীন এবং মাত্রাবিহীন রাশি। তাহলে এই যে এইখানে যে লাইনটা আছে, এই লাইনটা থেকে আমাদের দরকার আছে একটু কাজ আছে, সেটা হলো যে বস্তুর ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব গুণিত 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব সমান হলো আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4°C উষ্ণতায় বা উষ্ণতার জলের ঘনত্ব। এই যে 4°C উষ্ণতার জলের ঘনত্ব, এটা সিজিএস পদ্ধতিতে হয় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং এসআই পদ্ধতিতে হবে কত, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবটাকে আমরা করলাম কত না 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্ব যদি সিজিএস পদ্ধতিতে বের করতে হয়, তাহলে বস্তুর ঘনত্ব সমান কি আপেক্ষিক গুরুত্ব গুণিত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেমন আমি বলছি যে পারদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 13.6। একক তো থাকার কথা না, কারণ আপেক্ষিক গুরুত্ব দুটা ঘনত্বের একক, তাই এককটা নাই। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত দিয়ে আছে 13.6। তাহলে পারদের ঘনত্ব কত হবে না, পারদের ঘনত্ব হবে আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি করি, তাহলে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কত না 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কত আইলো না 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আপেক্ষিক গুরুত্বের সাথে, আপেক্ষিক গুরুত্ব এখানে 13.6 আছে, সিজিএস পদ্ধতিতে ঘনত্ব 13.6 আছে, বাড়তি যেটা আইলো ঘনত্বের কেসটাতে সেটা আইলো তার এককটা, গ্রাম পার সেন্টিমিটার কিউব কথাটা চলে আসলো। এরপর যদি এই বিষয়টাকে আমি এসআই পদ্ধতিতে করি, তাহলে আমাদের 13.6 আছেই, 13.6 আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আর 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কত আছে না 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে কত হইলো না 1000 দিয়ে গুণ হইলো 13,600 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে যদি আপেক্ষিক গুরুত্বকে ঘনত্বে ট্রান্সফার করতে হয়, তাহলে কি করতে হবে না এই জিনিসটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই এককটাকেও নিয়ে আসতে হবে, 1000 দিয়েও গুণ করতে হবে, তার কিলোগ্রাম পার মিটার কিউব এককটাকেও দিতে হবে। এই হলো আমাদের আপেক্ষিক গুরুত্ব। আর এরপরে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব দুটার মধ্যে কিছু পার্থক্য। তো প্রথমত পার্থক্যতে দুটো ডেফিনিশন চলে আসবে। এদিকে আমরা লিখছি ঘনত্ব, এইদিকে আমরা লিখছি আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব মানে কি, ঘনত্বের ডেফিনিশন ডি সমান এম বাই ভি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এদিকে আপেক্ষিক গুরুত্ব, এটাকে যদি এস দিয়ে লিখি, এস মানে কি না কোনো বস্তুর ঘনত্ব বাই 4°C উষ্ণতায় জলের ঘনত্ব, কোন বস্তুর ঘনত্ব বাই 4°C
উষ্ণতার জলের ঘনত্ব। 2 নম্বর হলো একক, নাই একক আছে, একক হইল গ্রাম পার সেন্টিমিটার কিউব বা এসআই কিলোগ্রাম পার মিটার কিউব, এর একক নাই। মাত্রা আছে, ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, ভরের মাত্রা কি এম, আয়তনের মাত্রা কি এল কিউব, তাহলে মাত্রা কি রইল এম এল টু দি পাওয়ার -3, এর মাত্রা নাই। বেসিক্যালি এইগুলো হলো আমাদের আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের, সেটা হলো আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতিতে আমরা একটা টার্ম পাবো, একটা কথা পাবো, সেটা হলো প্রবাহী। প্রবাহী মানে হলো সেই সমস্ত পদার্থগুলা যেগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে, যেমন কোনো তরল বা কোনো একটা গ্যাস। আর আমরা দৈনন্দিন জীবনে এইসব ঘটনা দেখেছি যে কোন একটা বস্তুকে একটা বস্তুকে এমনি সাধারণ অবস্থায় তুলতে গেলে হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেই বস্তুটা যদি জলের ভিতরে থাকে এবং জলের ভিতরে বস্তুটাকে তুলতে একটু হালকা বলে মনে হয়, একটু সহজ হয়। তেমনি আমাদের জলের সাঁতার কাটতে একটু সহজ হয়, যারা জানে তারা আরামসে সাঁতার কাটতে পারে। কোনো একটা পাথরকে কোনো একটা পুকুরের পাড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যতটা কষ্ট হয়, জলের ভিতরে ভিতরে নিয়ে যেতে তার থেকে অনেক কম কষ্ট হয়। তেমনি কোনো একটা ক্রিকেট বল, কোনো একটা ফুটবল যদি জলের মধ্যে পড়ে, তাহলে সেটা জলের মধ্যে ভাসতে থাকে, জলের উপরে ভাসতে থাকে। তো এই সমস্ত ঘটনাগুলা ব্যাখ্যা করা যায় যে নীতির সাহায্যে, সেটাই হলো আমাদের আর্কিমিডিসের নীতি, সেটাই হলো আমাদের আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিস গ্রিসের ছিলেন, আর অনেক কিছু গল্প ছিল, ইউরেকার গল্প, সেগুলো ছোট সময় পড়েছো তোমরা। তো আমি যেটুকু বলছি সেটা হলো যেটা সিলেবাসে আছে সেইটাই বলি। তো আর্কিমিডিসের নীতি পড়ার আগে আমরা পড়বো সেটা হলো প্লবতা। কোন একটা বস্তুকে একটা স্থির প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবানো হলে, ডোবানোর বাংলা নাম, বেশ ভালো কলকাতার বাংলা হলো নিমজ্জিত হওয়া। কোন একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে, ডুবানো হলে, বস্তুটার উপর নিচ থেকে উপরের দিকে একটা বল প্রযুক্ত হয়, এই জিনিসটাকেই বলা হয় প্লবতা। বিষয় হলো এরকম যে আমাদের কাছে কোনো একটা পাত্রে কিছু একটা তরল আছে, তরলের প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা অণু নিজের নিজের জায়গায় আছে। এখন কি করা হলো, একটা ক্রিকেট বলকে এখানে ফেলে দেওয়া হলো। তাহলে ক্রিকেট বলটা যখন এইখানে চলে এলো, তখন এই জায়গার জলের অণুগুলা তাদের নিজের নিজের জায়গা থেকে সরিয়ে গেল। যে অণুটা এইখানে ছিল সে এইখানে চলে এলো, যে অণুটা এইখানে ছিল সে এইখানে চলে এলো, যে এইখানে ছিল সে এই জায়গায় চলে এলো। তাহলে এখন অণুগুলা কি করে না, অণুগুলা তাদের পুনরায় নিজের নিজের জায়গায় আসার জন্য এইটার উপর বল প্রয়োগ করে। তো এই জন্যই আমাদের বেসিক্যালি প্লবতা তৈরি হয়। প্লবতার মান আরো অনেক গল্প আছে, সেগুলো পরবর্তীকালে পড়ানো হবে। এইটাই হলো প্লবতা। এই বস্তুটাকে আমাদের এই যে জলের মধ্যে এই যে ক্রিকেট বলটা, এটা আনওয়ান্টেড। জলের অণুগুলা এবং ক্রিকেট বলের অণুগুলা এর আলাদা, ডিফারেন্ট। জলের অণুগুলা চায় না যে ক্রিকেট বলটা থাকুক, তার জন্য বাইরের দিকে পুশ করে। যেমন স্কুলে আমি দেখেছি কিছু ঘটনা, আমি যখন ছোট ছিলাম তখন এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, যে কোনো একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চে 5 জন স্টুডেন্ট বসে আছে, 5 জন বসে আছে, এরা 5 জন বসে, রেগুলার এরা 5 জন বসে। তো কিন্তু কোনো একদিন দেখা গেল যে আর 5 জন বসে, রোজই এরা 5 জনই বসে। তো কোনো একদিন দেখা গেল যে বিশেষ কোনো কারণে স্কুলে কোনো কিছু আছে, তার জন্য সেদিন প্রচুর পরিমাণে স্টুডেন্ট চলে এসেছে। তাহলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট চলে আসার জন্য কি হয় না, চলে আসার ফলে এইখানে বলা হলো, স্যার যিনি ছিলেন উনি বললেন যে 5 জনের পরিবর্তে আজকে 6 জন করে বসতে হবে। তাহলে সবাই একটু সরাই বসলো, বসে নিয়ে 6 নম্বর জনটাকেও জায়গা দেওয়া হয়।
কিন্তু এই এদের পাঁচজন এরা পার্টি বটে, এরা 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 দল বটে, এরা দল, এরা মানে নিজেদের মধ্যে বেশ মিল আছে, এরা বদমাইশি করলে একসাথে করে, যা করে সব একসাথে করে, পড়াশোনাটা বাদ দিয়ে। তাহলে এখন এই কিন্তু অপোজিশন পার্টির লোক, মানে এই আনওয়ান্টেড, একে চায় না এরা, এদের সাথে তাহলে এদের যদি এখানে বসে তাহলে এদের নিজস্ব গল্পে বাধা পড়ছে, এরা গল্প ঠিক নিজের মতন গল্প করতে পারছে না। তাই এখন এরা তারে এখন এই পাঁচজনে কি করবে না, পাঁচজন ঠেলাঠেলি করতে শুরু করবে, মেবি যদি এদিকে দেওয়াল থেকে তাহলে পাতা তুলে একদম এদিকে পুশ করবে একে, যাতেই নিচে পড়ে যায়। কারণ এই আনওয়ান্টেড বলটা এইখানে, এই আনওয়ান্টেড লোকটা হলো আমাদের এখানে ক্রিকেট বলটা। আর এখানে পাঁচজন, এই যে পাঁচজন যারা রোজেই থাকতে, সেটা হলো এই জলটা, তরলটা, সেই তরলের যে অণুগুলা, সেই তরলের অণুগুলা হলো এই পাঁচজন। তাহলে এখন একজনকে ডিসপ্লেস করে একটু সাইড করে নিয়ে বসানো হয়েছে, এখন বাকি সবাই নিজেদের নিজেদের জায়গা দখল করার জন্য বাইরের দিকে ছেলেটাকে বা মেয়েটাকে পুশ করছে। তারা পুশ করে বাইরে চলে গেল, যদি যায় তো যাবে, যেমন এটা যাচ্ছে না, এর শক্তি আছে, মোটা সোটা যদি লোক থাকে বা মেয়ে থাকে বা ছেলে থাকে তাহলে আরামসে এখানে বসে যাবে। তেমনি একটা ক্রিকেট বল, বলের পরিবর্তে যদি একটা লোহার বল দিয়ে দেওয়া হয়, তো লোহার বল আরামসে নিচে চলে নিয়ে আরামসে জলের ভিতরে বসে থাকবে। কিন্তু হালকা পাতলা সাতলা যদি কেউ হয় তাহলে কি হবে না, জলটা এক উপরের দিকে উঠানোর চেষ্টা করবে। এই জিনিসটাকেই বলছি আমরা প্রবণতা। প্লবতা তাহলে জিনিসটা কি হলো না, কোনো একটা পদার্থকে, কোনো একটা বস্তুকে কোনো একটি তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে সেই বস্তুর উপর নিচ থেকে উপরের দিকে তরল একটি বল প্রয়োগ করে, এই বলটারই নাম হইল প্লবতা এফ। এই বলটারই নাম হলো প্লবতা, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপর, এই দিক থেকে এই দিকে যে বলটা প্রয়োগ করছি আমরা, তারই নাম হলো প্লবতা বা উইল সি। এখন আমরা একটু বলবিজ্ঞান নিয়ে গল্প বলি, একটু বলবিজ্ঞান নিয়ে গল্প বলি। সেখানে আমি এরকম করলাম না, আমার এই মেঝেটার উপরে একটা ব্লক আছে, ব্লক মানে একটা বস্তু আছে, একটা বই আছে, আমি একটা বল এদিক থেকে এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, এই দিক থেকে এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে, 0 নিউটন লব্ধি বল। তেমনি আমি আমি এদিক থেকে এদিকে একটা বল প্রয়োগ করলাম 10 নিউটন, এদিক থেকে এদিকে একটা বল প্রয়োগ করলাম 6 নিউটন, তাহলে লব্ধি কতটা হবে না, লব্ধি হবে এই দিকে কতটা না 10 + 6 মানে 4 নিউটন। তেমনি যদি আমি বলি যে এদিক থেকে এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে 20 নিউটন, এই দিক থেকে এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে 5 নিউটন, তাহলে লব্ধি কোন দিকে হবে না, এদিকে লব্ধি হবে আমাদের 15 নিউটন, 15 নিউটন। তো প্লবতার ক্ষেত্রে এরকমের একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো। আমাদের যখন কোনো একটা স্থির তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো, তখন বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে, প্লবতা কোন দিকে কাজ করবে, উপরের দিকে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে, বস্তুটা সেই দিকে যাবে যেদিকে বলটা বেশি। যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে আমাদের এই বস্তুটা নিচের দিকে যাবে, প্লবতাটা যদি বেশি হয় তাহলে বস্তুটা উপরের দিকে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত বস্তুর ওজন এবং প্লবতা সমান সমান হয় ততক্ষণ পর্যন্ত বস্তু উপরের দিকে যাবে। তো আমরা তো এই প্লবতা বা আর্কিমিডিসের সূত্র যেটা, সেটা একবার দেখা যাক, প্লবতার মান কতটা হয় না। আমাদের কোন একটা তরলকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে যে প্লবক বল বা যে প্লবতা কাজ করে, সেই প্লবতা হলো আমাদের অপসারিত তরলের ওজনের সমান। তরলের ওজনের সমান, প্লবতা সমান হলো অপসারিত তরলের ওজন। ধরা যাক আমরা একটা এরকম একটা এক্সপেরিমেন্ট করছি, একটা এখানে আমরা একটা জলের জল রাখার একটা পাত্র নিয়েছি, এইখানে একটা ছোট্ট মতন পাত্র নেওয়া আছে,
এইখান থেকে একদম এইবারে যে এটা পুরা জল দিয়ে ভর্তি করা হলো, যে একটা তরল দিয়ে ভর্তি করা, জলেই ধরো জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, ঘনত্ব 1। এরপরে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা ওজন করলাম, সেই স্প্রিং তুলা যন্ত্র দিয়ে ওজন করা হোক বা আমাদের সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর নির্ণয় করা হোক। যা বস্তুটার ভর দেখা গেল যে বস্তুটার ভর হলো 100 গ্রাম। এরপরে বস্তুটাকে একটা সুতা দিয়ে বাঁধে নিয়ে জলের মধ্যে প্রবেশ করানো হলো, জলের মধ্যে ডোবানো হলো, ডুবে গেল। এটা লোহার বটে, হয়তো ভারী বস্তু বটে। এরপর এই বস্তুটা যখন জলের নিমজ্জিত অবস্থায় আছে তখন এর ওজনটা করা হলো, সেই অবস্থায় ওজনটা করা হলো। ধরো এটা একটা তুলা যন্ত্র হিসাবে ব্যবহার করা হলো, তুলা যন্ত্র। এইখানে দেখা গেল যে আমাদের 80 গ্রাম বাটখারা দিলেই এই তুলা যন্ত্রটা অনুভূমিক হচ্ছে, অর্থাৎ এই বস্তুটার নিমজ্জিত অবস্থায় বস্তুটার ওজন হলো 80 গ্রাম। তাহলে বায়ুতে ওজন কতটা? না, বায়ুতে ওজন হলো 100 গ্রাম। জলে বা যে কোনো একটা তরলে নিমজ্জিত অবস্থায় ওজন, নিমজ্জিত অবস্থায় ওজন হলো কতটা? না, ওজন হলো 80 গ্রাম। এবং বস্তুটা যখন আমি ডুবাতে যাচ্ছি তখন তখন কিছু পরিমাণ তরল এই রাস্তা দিয়ে পড়িয়েছে, এইখানে তরল জমা হয়েছে। এই তরলটাকে বাইরে নিয়ে ওজন করে দেখা গেল যে এই অপসারিত তরল, এইটাই হলো অপসারিত তরল। এই বস্তুটাকে ডুবানোর জন্য যে পরিমাণ তরল অপসারিত হয়েছে, এই অপসারিত তরলের ওজন করে দেখা গেল বা ভর, ওজনে লিখি, ওজন সমান হইল 20 গ্রাম। এটা দেখা যাবে, কেউ যদি এক্সপেরিমেন্ট করে দেখা যাবে। তাহলে দেখো, তাহলে আমাদের বস্তুর বায়ুতে ওজন ছিল কতটা? 100 গ্রাম। জলের নিমজ্জিত অবস্থায় ওজন কতটা হইল? 80 গ্রাম। তাহলে ওজন কতটা হ্রাস পাইল? না, ওজন হ্রাস পাইছে 100 থেকে 80, অর্থাৎ 20 গ্রাম। বস্তুর ওজন হ্রাস পাইছে 20 গ্রাম। 20 গ্রাম। এবং অপসারিত তরলের ওজন কত? 20 গ্রাম। অপসারিত তরলের ওজন হলো 20 গ্রাম। এখন যদি বলের আকারে বলি, আমি, তাহলে ধরো বস্তুটার বায়ুতে ওজন হলো 100 নিউটন, আর জলে নিমজ্জিত অবস্থায় ওজন হলো 80 নিউটন, এবং অপসারিত তরলের ওজন হলো 20 নিউটন। এখন বস্তুটা জলে নিমজ্জিত অবস্থায় আছে, বস্তুটার ওজন কতটা কাজ করছে? এদিকে বস্তুটার ওজন কাজ করছে নিচের দিকে 100 নিউটন। এবং প্লবতা সমান কত? অপসারিত তরলের ওজন কত? 20 নিউটন। তাহলে অপসারিত তরলের ওজন কতটা? না, 20 নিউটন। এটা হলো 20 নিউটন। তাহলে বস্তুর লব্ধি ওজন কতটা? না, বস্তুর লব্ধি ওজন হলো নিচের দিকে 80 নিউটন। দেখো নিচের দিকে কত আছে? 100, উপরের দিকে কত আছে? 20। তাহলে লব্ধিটা কোন দিকে হবে? না, যেদিকে বড় সেদিকে হবে। তাহলে কতটা হবে? না, 100 থেকে 20 বাদ দিলে যত হয় তত। কত আছে? না, 80 নিউটন। এবং বস্তুর আপাত ওজন কত হচ্ছে? না, 80 নিউটন। তাহলে বস্তুর ওজন ছিল 100 নিউটন, হইলো কতটা? 80 নিউটন। কেন হইলো? না, নিচ থেকে উপরের দিকে প্লবতা কাজ করছে 20 নিউটন। 20 নিউটন। তাহলে ধরো আমাদের কাছে একটা পাত্রের তরল আছে, একটা বস্তু আছে, এই বস্তুটাকে ক্রিকেট বল আছে, আমি জোর জবরদস্তি সেটাকে জলের ভিতরে প্রবেশ করাচ্ছি, জোর করে জলের ভিতরে একদম ডুবাই দিয়েছি, সেটা জলের ভিতরে আছে। ক্রিকেট বলটা হালকা, এবং ক্রিকেট বলের সমান আয়তনের জলের ওজন বেশি, ভারী, জলের ওজনটা বেশি হবে। ক্রিকেট বলটা একদম হালকা, ভিতরটা বায়ু আছে, আর ঠিক ততটা আয়তনের জলের ওজন অনেকটা বেশি। তাহলে ক্রিকেট বলটা যখন পুরোপুরি নিমজ্জিত অবস্থায় আছে, তাহলে সে কতটা তরলকে অপসারিত করবে? এতটা তরলকে, নিজের আয়তনের সমান তরলকে অপসারিত করবে। তাহলে আমাদের ধরা যাক ক্রিকেট বলটার ওজন হলো 20 নিউটন। এখানে
তাহলে এইখানে এই ক্রিকেট বলটা নিজের ওজনের থেকে অনেক বেশি ওজনের তরলকে অপসারিত করবে। তাহলে প্লবতা কতটা হইলো? না প্লবতা ধরা যাক 60 নিউটন। তাহলে এখন ক্রিকেট বলটা কোন দিকে যাবে? না ক্রিকেট বলটা উপরের দিকে যাবে, কারণ উপরের দিকে বলটা বেশি আছে। তাহলে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটুকু ভাসিল। এখন দেখ অপসারিত তরলটা কমে গেল। অপসারিত তরল কোনটা? এতটা। বস্তুর ওজন তো যতকার ততই থাকছে 20 নিউটন, কিন্তু অপসারিত তরলের ওজনটা কমে যাচ্ছে। অপসারিত তরল হলো এইটুকুটা। তাহলে অপসারিত তরলের ওজনটা ধরো কমে হয়ে গেল 40 নিউটন। এখনো কোন দিকে বল বেশি আছে? না প্লবতাটা বেশি আছে। প্লবতা হলো 40 নিউটন, বস্তুর ওজন হলো 20 নিউটন। তাহলে এবার বস্তুটা কোন দিকে যাবে? না আরো একটু উপরের দিকে যাবে, আরো একটু উপরের দিকে গেল। এখানে আরো অপসারিত তরলের আয়তনটা কমে গেল, বা অপসারিত তরলের ওজনটা কমে গেল। তাহলে বস্তুর যে ওজন সেটা কত কাজ করছে? 20 নিউটন। অপসারিত তরলের ওজনটা কত কাজ করছে? না ধরো 25 নিউটন। এখনো তো উপরের দিকের বলটা বেশি। এখন আরো একটু উপরের দিকে উঠে গেল, একদম খুব অল্প পরিমাণ জলকে অপসারিত করলে, এইটুকু জলকে অপসারিত করলো। তাহলে অপসারিত তরলের ওজন কমে গেল, তাহলে প্লবতাটা কমে গেল। প্লবতাটা কমে হয়ে গেল 20 নিউটন। বস্তুর ওজন কত আছে? 20 নিউটন। তাহলে এখন এই বস্তুটার উপর এই অবস্থাতে ক্রিয়াশীল লব্ধি বল কতটা? না ক্রিয়াশীল লব্ধি বল হলো 0। অর্থাৎ এইবারে ক্রিকেট বলটা স্থির থাকবে। এবং এই ক্রিকেট বলটা যখন ভাসছে তখন ইয়ার উপর ক্রিয়াশীল লব্ধি বল কত? নিচের দিকে 20, উপরের দিকে 20, তাহলে লব্ধিটা কত? 20 - 20 = 0। তাই বলা হয়, তাই আমরা বলি যে ভাসমান বস্তুর ওজন নাই, কারণ এর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত? এর ওজন কত? 20 নিউটন ছিল। উপরের দিকে যে প্লবতা, সেই প্লবতাটা এর 20 নিউটন ওজনটাকে ব্যালেন্স করে দিল। তাই বলা হবে ভাসমান বস্তুর ওজন নাই। ওকে, এইবারে ভাষণ এবং নিমজ্জনের শর্ত। আচ্ছা, তার আগে বলি যে প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? না প্লবতা একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো অপসারিত তরলের ওজনের উপর নির্ভর করে। এবারে অপসারিত তরলের ওজন যে যে জিনিসের উপর নির্ভর করে সেই সব জিনিসের উপর প্লবতা নির্ভর করে। তাহলে অপসারিত তরলের ওজন, ওজন ওজন মানে কি? না ওজন মানে হইল ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। ভর মানে কি? না ভর মানে হইল আয়তন গুণিত ঘনত্ব। তাহলে প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? না অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ, আবার ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এই সমস্ত জিনিসের উপর প্লবতা নির্ভর করছে। প্লবতা তাহলে নির্ভর করছে কি? অপসারিত তরলের আয়তন, 2 নম্বর হইল তরলের ঘনত্ব, 3 নম্বর হইল অভিকর্ষজ ত্বরণ, 4 নম্বর উষ্ণতা। সেটা যদিও বেশি বেশি বেশিভাবে বেশি প্রভাবিত করতে পারে না, তাই লিখলে হবে কেউ উষ্ণতা লিখতে পারে, কারণ তরলের আয়তনের উপর এবং তরলের ঘনত্বের উপর উষ্ণতার প্রভাব আছে। ওকে, এই হলো আমাদের প্লবতা। এরপর আমরা করব যেটা, সেটা হলো ভাষণ ও নিমজ্জনের শর্ত। সেটা হলো ভাষণ ও নিমজ্জনের শর্ত। ভাষণ মানে ভাসে থাকবে, নিমজ্জন মানে ডুবে যাবে। দেখ এই একটা বস্তু আছে, এই নিচের দিকে যেটা সেটা হলো ওজন ডাব্লিউ, ডাব্লিউ হইল ওজন, বা W1 হইল ওজন, আর উপরের দিকে লিখছি W2, এটা কি? প্লবতা। যদি W1 বেশি হয় বস্তুটা কোন দিকে যাবে? নিচের দিকে, অর্থাৎ বস্তুটা ডুবে যাবে। তাহলে নিমজ্জন, নিমজ্জনের শর্ত W1টা বেশি, ওজনটা যদি বেশি হয়, ওজনটা যদি বেশি হয় তাহলে এটা নিচের দিকে নামে যাবে। 2 নম্বর হইল ভাষণের শর্ত। ভাষণের শর্ত, ভাষণের শর্ত যদি আমাদের বস্তুটা সম্পূর্ণ ডুবে আছে, বস্তুটা সম্পূর্ণ ডুবে আছে,
এই অবস্থায় বস্তুর ওজনের তুলনায় যদি প্লবতাটা বেশি হয়, বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়। সম্পূর্ণ নিমজ্জিত করা অবস্থায় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি প্লবতা বেশি হয়, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি প্লবতাটা W2 গ্রেটার দেন W1 হয়, তাহলে ভাসবে। কতক্ষণ পর্যন্ত ভাসবে? মানে সেই এখন ধীরে ধীরে উপরের দিকে উঠবে, W2 বেশি। আচ্ছা, আর যদি W1 ইকুয়াল টু W2 হয়, তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসমান। যদি বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রেখেছি আমি, এই অবস্থায় যদি W1 এবং W2 সমান হয়, তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটাকে আরো একটা উপায়ে বলা যায় যে বস্তুর ঘনত্ব হলো D1, তরলের ঘনত্ব হলো D2। যদি বস্তুর ঘনত্ব বেশি হয়, তাহলে নিমজ্জিত হবে, ডুববে, তাহলে এটা ডুববে। যদি বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হয়, তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসমান। এবারে যদি তরলের ঘনত্বটা বেশি হয়, D2 ইজ গ্রেটার দেন D1, তাহলে এটা ভাসন। তাহলে তরলের মধ্যে ওই গোলকটা বা যে বস্তুটা সেটা ভাসতে থাকবে। এই হলো আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি থেকে আমাদের একটা কতগুলো অঙ্ক করতে হবে। ধর একটা অঙ্ক আছে যে জলের মধ্যে, জল মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, জলের মধ্যে একটি বরফের টুকরোর 1/10 অংশ জলের বাইরে আছে এবং বরফটি ভাসছে। প্রশ্ন হইল যে বরফের ঘনত্ব কত? 1/10 জলের বাইরে আছে, তাহলে ধরো যে বরফের আয়তন হইল x, সিজিএসআই করা যাক, x সিসি, বরফের আয়তন হইল x সিসি। তাহলে জলের ভিতরে কতটা আছে? জলের ভিতরে বরফ আছে সমান কতটা? বাইরে আছে 1/10, তাহলে ভিতরে আছে কতটা? 9/10 x সিসি। তাহলে বরফের ঘনত্ব যদি আমরা ধরি, বরফের ঘনত্ব ডি গ্রাম পার সিসি হলে বরফের ওজন কত বা বরফের ভর কত? ভরটাকেই আমরা ওজন বলছি, বারবার বলছি কথাটা। বরফের ভর কত? না, বরফের ভর হলো আয়তন গুণিত ঘনত্ব, x ইন্টু ডি গ্রাম। অপসারিত জলের ভর কতটা হইলো? না, অপসারিত জলের ভর হইলো, ভর মানে ওজন, ভর মানে এখানে ওজন। জলের ভিতরে বরফ আছে কতটা? 9/10 x, তাহলে অপসারিত জলের আয়তন কত? না, 9/10 x সিসি। ভর কত? এত গুণিত 1 গ্রাম, কারণ সিজিএস পদ্ধতিতে আমরা অঙ্কটা করছি এবং সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কত হইল? 9/10 x গ্রাম। তাহলে এবার ভাসনের শর্ত কি? না, ভাসনের শর্ত হইল বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান সমান, অর্থাৎ x ইন্টু ডি সমান 9/10 ইন্টু এক্স। অতএব x ইন্টু ডি সমান 9/10 ইন্টু এক্স, আর ডি সমান 9/10। এককটা কি হবে? না, আমরা সিজিএস এ করছি, তাহলে 9/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হবে বরফের ঘনত্ব। ঠিক আছে? তেমনি আমরা আরো অঙ্ক করতে পারি।
যেমন কোন একটা বস্তুর ওজন 200 গ্রাম। একটি তরলে নিমজ্জিত অবস্থায় ওজন একটি তরলে নিমজ্জিত অবস্থায় ওজন হইল 150 গ্রাম। 150 গ্রাম। তরলের ঘনত্ব 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে বস্তুর আয়তন কত? বস্তুর আয়তন কত? তাহলে বায়ুতে ওজন কত আছে? 200 গ্রাম। তরলের নিমজ্জিত অবস্থায় ওজন কত আছে? 150 গ্রাম। তাহলে অপসারিত তরলের ওজন কত? না, অপসারিত তরলের ওজন এটা কি বলা হয়েছে? প্লবতা। আর প্লবতা যতটা, বস্তুর ওজন হ্রাস ততটা। বস্তুর আপাত ওজন হ্রাস। তাহলে কত হইল? না, 200 মাইনাস 150 গ্রাম সমান কত হইল? 50 গ্রাম। তাহলে অপসারিত তরলের ওজন বেড়ে গেল। তাহলে বস্তুর যে আয়তন অপসারিত তরলের আয়তনের সমান। তাহলে তরলের আয়তন কতটা? অপসারিত তরলের আয়তন কতটা? না, অপসারিত তরলের আয়তন, দেখ এটা গ্রামে আছে, আমি ওজন লিখি না কেন, ওটা তো ভর। তাহলে ভর বাই ঘনত্ব 50-এর 1.5। অপসারিত তরলের আয়তন 50-এর 1.5, 515, 5×3=15, 103 মানে 33.33 সেন্টিমিটার। এটি হলো অপসারিত তরলের আয়তন। তাহলে তাহলে বস্তুর আয়তন কতটা? না, বস্তুর আয়তন হল 33.33 সিসি বা সেন্টিমিটার কিউব। তেমনি আরো একটা অঙ্ক করা যেতে পারে যে কোনো একটা বস্তুর ওজন 150 গ্রাম। জলে নিমজ্জিত অবস্থায় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 গ্রাম। তাহলে 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত করা হলে বস্তুর আপাত ওজন কত হবে? That's the question. আপাত ওজন কত হবে? বস্তুর আপাত ওজন কত হবে? তাহলে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ওজন কত? 150 গ্রাম। তাহলে অপসারিত জলের আয়তন কত? জলের ভর কত? ভর বা ওজন লেখো যেটা পারবে। 200 বিযুক্ত 150 সমান কত? 50 গ্রাম। তাহলে অপসারিত জলের আয়তন কতটা? না, 50/1 সমান 50 সেন্টিমিটার কিউব। এটি হলো অপসারিত জলের আয়তন। অপসারিত জলের আয়তন হলো 50 সেন্টিমিটার কিউব। তাহলে বস্তুর আয়তন কত? না, বস্তুর আয়তন সমান হলো 50 সেন্টিমিটার কিউব। এখান থেকে প্রশ্ন বলতে পারে যে বস্তুর ঘনত্ব কত? না, বস্তুর ঘনত্ব সমান হলো বস্তুর ভর বাই আয়তন। কত? 250 মানে হলো 4 গ্রাম পার সেন্টিমিটার। এটা বলতে পারে। যাই হোক, তাহলে বস্তুর আয়তন বেড়ে গেল। তাহলে এইবারে ওই যে তরলে নিমজ্জিত করার কথা বলা হয়েছে, তাহলে ওই তরলে নিমজ্জিত করা হলে অপসারিত তরলের ওজন বা ভরে লিখছি, যখন ভরেই লিখি,
অপসারিত তরলের ভর কত? না, যতটা বস্তুর আয়তন ঠিক ততটা আয়তনের তরল অপসারিত হবে। তাহলে অপসারিত তরলের আয়তন 50, ডেনসিটি কত 1.5, দ্যাট ইজ 5.75 গ্রাম। অপসারিত তরলের ভর হলো 75 গ্রাম। তাহলে বস্তুর আপাত ওজন কত? বস্তুর আপাত ওজন সমান বস্তুর প্রকৃত ওজন। দেখো বস্তুর প্রকৃত ওজন কত? 200 গ্রাম। উপরের দিকে প্লবতা কত? 75 গ্রাম। অ্যাকচুয়ালি 200 গ্রাম না লিখে এটা 200 ধরো, উপরের দিকে হলো 75, তাহলে নিচের দিকে লব্ধি কত? 200 মাইনাস 75, এটাই হলো আপাত ওজন। তাহলে বস্তুর আপাত ওজন সমান বস্তুর প্রকৃত ওজন মাইনাস প্লবতা সমান কত হইলো? 125 গ্রাম। 5.75, 200 মাইনাস 75, 125 গ্রাম। এই হলো আমাদের এই দুটা সেকশন। বাকি অংশটা আছে, যদি ততদিন লকডাউন চলে তাহলে এইভাবেই করতে হবে। ধৈর্য